রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। একটু টেকনিক্যাল কারণে আজকে ক্লাসটা দেরি হয়ে গেল। টেকনিক্যাল বিষয় তো জানোই তোমরা, যে কোনো সময় যে কোনো ডিফল্ট হতে পারে, সে কারণে একটু লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার আজকের ক্লাসে তোমাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, যদিও গত ক্লাসে দিয়েছি, তাও আজকে আমি আবার দিয়ে নিচ্ছি, কারণ অনেকে আজকে হয়তো বা নতুন লাইভে জয়েন করেছো, গত ক্লাসে জয়েন করনি, দেখোনি। আমি তাহসিনা জেরিন, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ। আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পড়াবো। আচ্ছা, গত ক্লাসে আমি তোমাদেরকে ঘাসফড়িংয়ে, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে বোর্ডে আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য ঘাসফড়িং এবং উদর কথাটা লিখে রেখেছি। গত ক্লাসে আমি ঘাসফড়িংয়ের বাহ্যিক গঠন পড়িয়েছিলাম বক্ষ পর্যন্ত। সেখানে আমি পা পর্যন্ত তোমাদেরকে প্রত্যেকটা ছবি, তোমার বাহ্যিক গঠনের ছবি, তোমার মুখপাঙ্গের ছবি, বক্ষের বিভিন্ন পার্টগুলো ছবি আমি একে একে বুঝিয়ে দিয়েছি এবং তোমরাও আমার সাথে সাথে পার্টিসিপেট করেছো। আজকেও কিন্তু আমার সাথে খাতা কলম পেন্সিল নিয়ে রেডি হয়ে যেতে হবে। হ্যাঁ, আমি চেষ্টা করব বোর্ডে ছবি একে একে তোমাদেরকে বুঝিয়ে দিতে। আমি যখনই আঁকবো তোমরাও চেষ্টা করবে আঁকতে, কারণ প্রাণীবিদ্যায় কিন্তু অনেক ছবিগুলো প্র্যাকটিস না করলে তোমাদের ছবিগুলোর হাত আসবে না, তখন পরীক্ষার খাতায় খুব দ্রুত আঁকতে পারবে না। আর ঘাসফড়িং তোমাদের যেমন তত্ত্বীয়ভাবে থিওরিটিক্যাল তোমাদের ইম্পর্টেন্ট, এমনি ব্যবহারিকও খুব ইম্পর্টেন্ট, কারণ ঘাসফড়িংয়ের পরিবর্তে ঘাসফড়িংয়ের মতনই ওই পর্বেরই একটা প্রাণী তেলাপোকা তোমাদেরকে ডিসেকশন করতে হবে। তাছাড়া ঘাসফড়িং ছবিও আঁকতে হবে তোমাদের। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। গত ক্লাসে আমার যেটা বাকি ছিল সেটা হচ্ছে উদর দিয়ে আজকে আমি শুরু করব। ঘাসফড়িংয়ের উদর দিয়ে কিন্তু পুরুষ এবং স্ত্রী ঘাসফড়িং চেনা যায়। আমরা চলো একটু এঁকে বোঝানোর চেষ্টা করি। দেখো, আমি গত ক্লাসে উদরটা এঁকে দিয়েছি, তারপরেও আবার আঁকছি। দেখো, এখানে আমি আঁকছি, এটা যেই ঘাসফড়িংয়ের উদরটা আঁকলাম সেটা হচ্ছে পুরুষ ঘাসফড়িংয়ের। এবং পুরুষ ঘাসফড়িংয়ের উদরটা কি থাকে, লম্বাটে থাকে এবং উপরের দিকে বাঁকানো থাকে। পাশাপাশি যদি আমি আরেকটা ঘাসফড়িং আঁকি, দেখো স্ত্রী ঘাসফড়িংয়ের উদরটা লম্বা এবং উপরের দিকে বাঁকানো থাকে না, হ্যাঁ, লম্বা সোজা থাকে। এই স্ত্রী ঘাসফড়িং এবং পুরুষ ঘাসফড়িং এর মধ্যে ডিফারেন্সটা দেখো, বাহ্যিক দিক থেকে কিন্তু তোমরা নিজেরাই কিন্তু ধরতে পারবে যে একটা ঘাসফড়িং যদি এখন তোমার সামনে এনে দেওয়া হয়, তাহলে তুমি উদরটা দেখলে যে উপরে বাঁকানো, বাকি অর্গানগুলো আমি পরে বলছি, যে উদরটা বাঁকানো দেখে এক চট করে বলে ফেলতে পারবে যেটা পুরুষ আর এটা হচ্ছে স্ত্রী ঘাসফড়িং। আচ্ছা, এখানে দেখো আমি গত ক্লাসে দিয়েছিলাম যে এদের উদরে কিন্তু 11টা খণ্ডক থাকে। পুরুষ স্ত্রী সব কিছুতে 1 2 3 4 5 6, আমি সবগুলো আঁকলাম না, এখানে আমি অল্প কয়েকটা এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। এরকম করে করে 11টা খণ্ডক থাকবে। 11টা আমি গুনে গুনে আঁকিনি, আমি গত ক্লাসে সব তোমাদের বুঝিয়ে দিয়েছি। এখানে জাস্ট একটু রাফলি ছবিটা আমি দেখাচ্ছি। এই যে 11টা খণ্ডক থাকবে, আর এই পুরুষ ঘাসফড়িংয়ের শেষে, উদরের শেষের দিকে এক জোড়া অ্যানাল সার্কি থাকে, এটা পুরুষ ঘাসফড়িংয়ে থাকবে। কিন্তু স্ত্রী ঘাসফড়িংয়ে কি থাকবে? স্ত্রী ঘাসফড়িংয়ে থাকবে হচ্ছে ওভিপোজিটর। ওভাম শব্দ থেকে এসেছে। ওভাম মানে হচ্ছে ডিম্বাণু, আমি বাংলায় লিখি ডিম্বাণু। এই ডিম্বাণু শব্দ থেকে এসেছে, কারণ এই ঘাসফড়িং, এই ওভিপোজিটরের মাধ্যমে স্ত্রী ঘাসফড়িং ডিম পাড়ে। আচ্ছা, এরপরে আসি, দেখো এদের এর আগে আমি বলেছিলাম নবম এবং দশম খণ্ডক। হ্যাঁ, নবম ও দশম খণ্ডকে কিন্তু কি থাকবে, এই টার্গামটা থাকবে না। যদি নবম দশম খণ্ড এটা হয়, তাহলে এখানে টার্গামটা অল্প একটু জোরালো রঙে থাকে, গত ক্লাসেও আমি একে বুঝিয়ে দিয়েছি। এবং এখানে নিচে কি থাকবে, এদের মাঝে প্লিউরন থাকে না। হ্যাঁ, ওদের উদরে প্লিউরন থাকে না। কি থাকে, উপরে পৃষ্ঠদেশে টার্গাম থাকে, নিচে স্টারনাম থাকে। তাহলে স্টারনামগুলো দেখো এভাবে থাকে। এ পাশেও তাই, স্ত্রী ঘাসফড়িংয়েও স্টারনামগুলো নিচের দিকে থাকে। এবং পুরুষ ঘাসফড়িংয়ের দশম খণ্ডকে তাদের পায়ুটা ওপেন হয়, আর স্ত্রী ঘাসফড়িংয়ের নবম এবং দশম খণ্ডক মিলে প্লেট তৈরি হয়ে এই ওভিপোজিটর গঠন করে, যেটাকে বলা হয় সার্জিনাল প্লেট। তাহলে তোমরা এখন নিশ্চয়ই পুরুষ এবং স্ত্রী ঘাসফড়িংয়ের বৈশিষ্ট্যগুলো আলাদা করতে পারবে, কারণ তোমাদের পরীক্ষায় প্রায়ই স্ত্রী ঘাসফড়িং এবং পুরুষ ঘাসফড়িংয়ের পার্থক্যটা আসে।
এটা তো গেল বাহ্যিক গঠনটা আমি বললাম, কিন্তু কি কি থাকে এই উদরের মধ্যে আসলে উদরে আমরা একটু দেখি, মুছে দেই, আমি ছবিটা মুছে দিয়ে আমি তোমাদেরকে বুঝাই। এক নাম্বার থাকবে টিম্পেনাম, এক জোড়া। দুই, শ্বাসরন্ধ্র। মনে আছে গত ক্লাসে যে আমি শ্বাসরন্ধ্র বলেছিলাম এবং একে দেখিয়েছিলাম অগ্রবক্ষ এবং মধ্যবক্ষ পশ্চাৎবক্ষের মধ্যে যে আমি 2 জোড়া শ্বাসরন্ধ্র দেখেছিলাম, তাহলে 2 জোড়া কিন্তু চলে গেল বক্ষে, তাহলে বাকি থাকে কত? অঙ্কের হিসাব করে ফেলো। টোটাল কত বলেছিলাম, কত জোড়া ছিল? 10 জোড়া। তাহলে 2 জোড়া যদি বক্ষে থাকে আর বাকি উদরে থাকবে কয় জোড়া? উদরে থাকবে 8 জোড়া। 8 জোড়া। তাহলে আসো তো 8 জোড়া কিভাবে থাকে উদরে? এই যদি হয় উদরটা 1 2 1 2 3 4 5 6 7 8টা পর্যন্ত আমি আঁকলাম খণ্ডক, এবং 1 2 3 4 5 6 7 8, এই বাকি 8 জোড়া প্রথম খণ্ডক থেকে অষ্টম খণ্ডক পর্যন্ত থাকবে। আর প্রথম খণ্ডকের স্পাইরাকেলটা একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে কী করবে? একটু বড় করে থাকে। তাহলে ডিফারেন্সটা বুঝতে পারছো? তাহলে বাকি যে প্রশ্ন করতে পারো ম্যাডাম তাহলে বাকিগুলো কোথায়? বাকিগুলো তো থাকবে না, কারণ 8 জোড়া থাকবে প্রথম থেকে অষ্টম দেহ খণ্ডক পর্যন্ত। আর 2 জোড়া কিন্তু আমি গত ক্লাসে বক্ষে দেখিয়ে দিয়েছি। তাহলে এই হলো টোটাল 10 জোড়া শ্বাসরন্ধ্র। আর থাকে হচ্ছে একটু আগে আমি যেটা বলে ফেললাম যে পায়ু এবং জননাঙ্গ। পায়ু এবং জনন অঙ্গ, যেগুলো আমি ছবির সাথে সাথে একে দেখিয়ে দিয়েছি, যে এখনো স্ত্রী ঘাসফড়িংয়ের ছবিটা আছে, এই যে ওভিপোজিটর, ওদের পায়ু থাকে নবম এবং দশম খণ্ডকে যে ওপেন হয়। তাহলে আমরা এই উদরে কি কি দেখতে পেলাম? টিম্পেনাম। টিম্পেনাম কি? টিম্পেনাম হচ্ছে শ্রবণ অঙ্গ, এটা ওরা শব্দ শুনতে সহায়তা করে। শ্বাসরন্ধ্র থাকে 8 জোড়া, আর পায়ু এবং জনন অঙ্গ থাকে হচ্ছে উদরে। তাহলে এই উদর পড়ানোর সাথে সাথে তোমাদের কিন্তু ঘাসফড়িংয়ের বাহ্যিক গঠনটা পড়ানো শেষ হয়ে গেল। এখন আমি চলে যাব, একটু মুছে দিচ্ছি, এখন আমি চলে যাব তন্ত্র, বিভিন্ন সিস্টেমগুলোতে আলোচনা করতে যাব। তাহলে তন্ত্র আবার কি জিনিস, তাই না? তান্ত্রিক মন্ত্রিক মনে হচ্ছে না? ওই যে ঝাড়ফুঁক করে সিনেমাতে দেখা যায় যে তান্ত্রিক মন্ত্রিক বড় বড় দাড়ি আছে, তারপরে হচ্ছে আলখাল্লা পরে থাকে, সেই তান্ত্রিকের কাছে নিয়ে যায়, তাই মনে হচ্ছে? তাই কি তন্ত্রটা? তা না। তন্ত্র হচ্ছে কতগুলো অঙ্গ, হ্যাঁ, অনেকগুলো অঙ্গ, ছোট ছোট অঙ্গ একসাথে হয়ে তন্ত্র গঠন করে। যেমন কি কি আছে তন্ত্র? যে কোনো প্রাণীরই, তোমারও আছে, কি আছে? পৌষ্টিক তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র আছে না? সবারই আছে, নাহলে রক্ত যাবে কোথা দিয়ে? তারপরে রেচনতন্ত্র, এই ধরনের বেশ অনেকগুলো তন্ত্র প্রত্যেকটা প্রাণীতে থাকে। হ্যাঁ, তাহলে আজকে এখন প্রথমে আমি আলোচনা করব পৌষ্টিক তন্ত্র। ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ এটা প্র্যাকটিক্যালের জন্য ইম্পর্টেন্ট। তোমাদেরকে তেলাপোকার পৌষ্টিক তন্ত্র বের করে দেখাতে হবে। তারপরে মুখপাঙ্গ তো আমি গত ক্লাসে এঁকে দিয়েছি এবং বলেও দিয়েছি, মুখপাঙ্গটা তোমাদের বের করে দেখাতে হবে, পৌষ্টিক তন্ত্র দেখাতে হবে, লালা গ্রন্থি বের করে দেখাতে হবে, খাতায় আঁকতে হবে। হ্যাঁ, এটা একটু কঠিন, একটু প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে, তোমাদের নিজস্ব প্রতিষ্ঠান সেটা প্র্যাকটিস করাবে। আর আমাদের ঢাকা কলেজের কথা তো বাদ দিয়ে দিই, কারণ আমাদের এত প্র্যাকটিক্যাল ছাত্রদেরকে করানো হয় যে আমরাই অনেক সময় দেখা যায় করাতে করাতে হয়রান হয়ে যায়, ছাত্রদের সাথে সাথে আমরাও হয়রান হয়ে যাই, কিন্তু তারপরেও আমরা ক্লাস বন্ধ দেই না, একদম পরীক্ষার আগ পর্যন্ত আমরা ওদের প্র্যাকটিক্যাল করিয়ে অভ্যস্ত করে ফেলি। যেটা আমার মনে হয় না সারা বাংলাদেশের আর কোনো কলেজে এত প্র্যাকটিস করানো হয়, আমাদের ছাত্রদেরকে এত প্র্যাকটিস করানো হয়। তোমরাও পারবে ইনশাল্লাহ, যারা অন্য কলেজে আছো তারাও পারবে। আজকের আমার থিওরিটা একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলেই দেখবে যে তোমরাও বাসায় প্র্যাকটিস করবে, তোমাদের কলেজের প্রতিষ্ঠানরা, তোমাদের শিক্ষকরা প্র্যাকটিস করাবে, তোমরা পেরে যাবে। আচ্ছা, পৌষ্টিক তন্ত্র আবার একটু লিখি। পৌষ্টিক তন্ত্র, খাতা পেন্সিল নিয়ে রেডি হয়ে যাও, এখন আমি আঁকা শুরু করে দিব। হ্যাঁ, আচ্ছা, পৌষ্টিক তন্ত্রটা কি? যে তন্ত্রের মাধ্যমে, একটু মনোযোগ দিয়ে শোনো, যে তন্ত্রের মাধ্যমে খাদ্য গ্রহণ, খাদ্য পরিপাক, খাদ্য শ্বাস শোষণ এবং অপাচ্য অংশটা দেহ থেকে বাইরে নিষ্কাশিত হয়, যে তন্ত্রটার মাধ্যমে, সেই তন্ত্রকে বলা হয় পৌষ্টিক তন্ত্র।
তার মানে এই তন্ত্রটা কি করে, একটা প্রাণী যে খাবারটা গ্রহণ করলো, সে খাবারটা তো গ্রহণ করলে হবে না, খাবারটা পরিপাক হতে হবে। হ্যাঁ, খাবারটা শুধু পরিপাক হলে হবে না, খাবারটা পরিপাক হওয়ার পর সে খাবারটা তোমার সেল নিতে হবে, সেল শোষণ করতে হবে, না হলে তোমার দেহের পুষ্টি হবে কীভাবে, দেহের বৃদ্ধি হবে কিভাবে। তারপরে এখন একটা খাবারের সব অংশ কিন্তু হজম হয় না। হ্যাঁ, কিছু অংশ অপাচ্য, যেটা আর পরিপাক হয় না, তখন সেই অংশটুকু, এই অপাচ্য অংশ কিন্তু শরীরে দূষিত পদার্থ হিসেবে তৈরি হয়ে যায়, তখন সেটাকে বাইরে নিষ্কাশন করতে হয়। তাহলে এই যে বাইরে বর্জ্যটাকে নিষ্কাশন করবে, তাহলে এই টোটাল প্রক্রিয়াটা যে সিস্টেমের মাধ্যমে হবে সেটাকে বলা হবে পৌষ্টিকতন্ত্র। আশা করি তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছো, তোমাদের অতটা অসুবিধা হয়নি, আমি ক্লিয়ার করে ভেঙে ভেঙে বলে দিয়েছি। এখন আসো তো একটু চেষ্টা করি ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্রের ছবিটা একটু আঁকতে। আমার সাথে সাথে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আঁকা শুরু করে দাও। হ্যাঁ, দেখি কতটুকু আঁকতে পারি, হ্যাঁ তোমাদের মতন করে আঁকতে পারি কি না। আর আরেকটা জিনিস বলি, আমার খুব ভালো লেগেছে গত ক্লাসের, আমি ক্লাস শেষ করে যখন আমি তোমাদের রিভিউগুলো দেখলাম, আমি সেখানে দেখেছি অনেকে বলছো যে ম্যাডাম আপনার সাথে একে শেষ করতে পারছি না, এত দ্রুত আঁকছেন। তা আমার এটাতে খুব ভালো লেগেছে, তোমরা চেষ্টা করেছো, আমার সাথে সাথে আঁকার চেষ্টা করেছো, এটাই অনেক। হ্যাঁ, এই যে শুরুটা করেছো, কিভাবে ধরতে হবে, কিভাবে এই জায়গাটা আঁকতে হবে, এটাতে কিন্তু তোমার প্র্যাকটিসটা হয়ে গেছে। এখনও চেষ্টা করবে। আমি আমার অফলাইন ক্লাসেও বলি, এখন অনলাইন ক্লাসে সবসময় বলি যে প্রাণীবিদ্যায় আগে ছবিটা শিখবে। তুমি যদি ছবিটা ভালো করে এঁকে ফেলো, ছবিটা বুঝে যাও, তাহলে কিন্তু তোমার বর্ণনা লিখতে সুবিধা, বর্ণনা এমনিতেই তোমার মাথায় ঢুকে যাবে। তাহলে দেরি করি না, চলো আমরা আঁকায় চলে যাই। দেখো এখানে আমার সাথে সাথে আঁকা শুরু করো। আমি তোমাদের মতন এতে এক্সপার্ট না, তারপরেও এই বোর্ডটাতে আঁকতে আমার খুব ভালো লাগছে, কারণ এই বোর্ডটা একটু অন্যরকম। পৌষ্টিকতন্ত্রটা আমি যেভাবে যেভাবে করছি সেভাবেই এঁকে ফেলো। একটু কার্ভ হবে এই জায়গাটা। ওদের পৌষ্টিকতন্ত্রটা অতটা জটিল না। আচ্ছা, এখন দেখো এটা কি একটা, ম্যাডাম কি আঁকলো, একটা কেমন জোকের মতন মনে হচ্ছে। চলো আমরা এটাকে একটু শেপ দেওয়ার চেষ্টা করি। শেপটা দিলেই দেখবে যে তোমার কাছে মনে হচ্ছে যে একটু রাফলি, আমি খুব একদম পিওরভাবে আঁকছি না, আমি একটু রাফলি আঁকার চেষ্টা করছি, রাফলি তোমাদেরকে এঁকে দিচ্ছি। আচ্ছা, এই অ্যানাসটা আর একটু এই পাশে যাবে, এই লোকেশনগুলো একটু খেয়াল করবে তাহলেই। আচ্ছা, এখন আসো এখানে কতগুলো অভিক্ষেপের মতন আঁকো, আঙুলের মতন আঁকো। আচ্ছা, দেখো সোজা না ছবিটা, একদম সোজা। এখানে কতগুলো সুতার মতন দাগ দাও, সুতার মতন কতগুলো, মনের ইচ্ছে মতন কতগুলো নালিকার মতন দাও। আচ্ছা, এই দেখো মোটামুটি কিন্তু একটা ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্র দাঁড় করিয়ে ফেলেছি। হ্যাঁ, তোমাদেরও নিশ্চয়ই আঁকা শেষ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটু লেবেলিংগুলো একটু পরে করছি, তার আগে আমি পৌষ্টিকতন্ত্রে কী কী থাকে সেটা একটু লিখে নেই। ওদের পৌষ্টিকতন্ত্রটা দুটো ভাগে বিভক্ত, পৌষ্টিক নালী আর হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থি, এই পৌষ্টিক নালীটার কিন্তু আবার ভাগ আছে, কি স্টোমোডিয়াম, অগ্রপৌষ্টিক নালী। আমি আর লিখলাম না, একটা একটা করে লিখছি। 2 নাম্বার হচ্ছে প্রোক্টোডিয়াম, সরি মেজেন্টেরন, একটু ভুল হয়ে গেল, মেজেন্টেরন। 3 নম্বরে আসবে প্রোক্টোডিয়াম, প্রোক্টোডিয়াম। আচ্ছা, আর লালা গ্রন্থিতে কি, সরি পৌষ্টিক গ্রন্থিতে থাকে হচ্ছে লালা গ্রন্থি, হেপাটিক সিকা, হেপাটিক সিকা। মেজেন্টেরনের অন্ত আবরণ, মেজেন্টেরনের অন্ত আবরণ।
এই যে লালা গ্রন্থিটা আঁকলাম, লালা গ্রন্থিটা কোথায় থাকবে একটু দেখো। আমি এতক্ষণ ইচ্ছে করে লালা গ্রন্থিটা আঁকিনি, কারণ লালা গ্রন্থি যখন লিখবো তার সাথে সাথে দেখো লালা গ্রন্থিটা আমি আরেকটা কালার ইউজ করি। সুন্দর গাছের শাখা প্রশাখার মতন আসবে। আচ্ছা, তাহলে এখানে দেখো স্টোমোডিয়াম আমি পৌষ্টিক নালীর 3টা ভাগ করেছি, 3টা পোর্শন করেছি। সেটা হচ্ছে 1 নম্বর স্টোমোডিয়াম, মেসেন্টেরন, প্রোক্টোডিয়াম। এখন আমরা চলে যাই স্টোমোডিয়াম। প্রথমেই আসবে স্টোমোডিয়াম বা অগ্রপৌষ্টিক নালী। আসো তো আমরা স্টোমোডিয়ামে কি কি থাকে সেটা একটু পাশে লিখি। স্টোমোডিয়াম কি থাকে? মুখছিদ্র। আচ্ছা, এই পাশে মুছে লিখি, তাহলে হবে কি আমি যখন লেবেলিং করব তাহলে তোমাদের ওটার সাথে সাথে মিলিয়ে নিতে তোমাদের সুবিধা হবে। এগুলো মুছে আমি স্টোমোডিয়ামের ভাগগুলো লিখে দিচ্ছি, তাহলে তোমরা মিলিয়ে মিলিয়ে পড়তে দেখবে যে তোমাদের আমারও বোঝাতে সুবিধা হবে এবং তোমাদেরও সাথে সাথে বুঝতে সুবিধা হবে। তাহলে স্টোমোডিয়ামে কি কি থাকে? স্টোমোডিয়াম 1 নাম্বার দিচ্ছি মুখছিদ্র। মুখছিদ্র না থাকলে খেতে পারবে? পারবে না। 2 নাম্বার থাকবে হচ্ছে গলবিল, আরেকটা থাকবে হচ্ছে গ্রাস নালী, 4 ক্রপ, 5 গিজার্ড। আচ্ছা, এখন দেখো আমি এর সাথে সাথে লেবেলিং করি। দেখো এই যে আমি একটু এই জায়গাটা একটু রাউন্ড করে দিয়েছি, আমি আবার একটু সবুজ দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রি ওরাল গহ্বর। প্রি ওরাল গহ্বর। এইখানে দেখো আমি মুখছিদ্রটা সবুজ দিয়ে দিচ্ছি। মুখছিদ্র। গ্রাস গলবিল, গ্রাস নালী। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে ক্রপ। এখানের এই অংশটা হচ্ছে গিজার্ড। আবার গরম পানির গিজারের মতন মনে করো না, এটা হচ্ছে গিজার্ড। আচ্ছা, এই যে কতগুলো আঙ্গুলের মতন অভিক্ষেপ আঁকলাম, এটাকে আমি এই সাইডে একটু লেবেলিং করি, তাহলে দেখাতে সুবিধা হবে। সেটা হচ্ছে হেপাটিক সিকা। আচ্ছা, এটা তো লালা গ্রন্থি। মেসেন্টেরন। আর এই যে সুতার মতন কতগুলো অঙ্গ আমি আঁকলাম, হ্যাঁ, ঝাড়ুর মতন ফুলের মতন মনে হচ্ছে, সেটা হচ্ছে মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা। আচ্ছা, এটা হচ্ছে ইলিয়াম। কি আঁকতে পারছো? আঁকা শেষ হয়ে গেছে? এরপর চলে আসি কোলন, রেকটাম বা মলাশয়, এটা হচ্ছে পায়ু। নামগুলো আবার দেখো, আবার যারা লেখা যদি বুঝতে না পারো আবার একটু বলছি। প্রিওরাল গহ্বর, মুখছিদ্র, গলবিল, গ্রাসনালী, ক্রপ, গিজার্ড, মেসেন্টেরন, মালপিজিয়ান নালিকা, ইলিয়াম, কোলন, রেকটাম, পায়ু। আশা করি ছবিটা বুঝতে পেরেছো। এখন চলে যাই আমরা বর্ণনায়। স্টোমোডিয়াম হচ্ছে অগ্রপৌষ্টিক নালী। এই মুখছিদ্র যেটা দেখো, এখানে যে মুখছিদ্র আমি আঁকলাম, এই মুখছিদ্রটা তাদের যে মুখপাঙ্গ আছে সেই মুখপাঙ্গ দিয়ে ঘিরে থাকে। এবং এই যে আমি একটা লেবেলিং করেছি প্রি ওরাল গহ্বর, এই প্রি ওরাল গহ্বরের গোড়ায় এই মুখছিদ্রটা অবস্থান করে। মুখছিদ্রের কাজ কি? ওই যে তারা যে আমি যে গত ক্লাসে পড়ালাম মুখপাঙ্গ দিয়ে তারা খাবার কি করে মুখছিদ্রের ভিতরে দেয়, তাহলে এই যে মুখছিদ্রে যে খাবারটা আসে, এই খাবারটা কি করে মুখছিদ্র গলবিলে প্রেরণ করে। তারপর চলে আসে গলবিল। তাহলে গলবিলটা কি? দেখো মুখছিদ্রের ঠিক পরেই একটি সরু একটি নলাকার অংশ, সেটা হচ্ছে গলবিল। মুখছিদ্র থেকে গলবিলে খাবার আসে, আর গলবিল কি করে খাবারটাকে পেছন দিকে গ্রাসনালীতে পাঠিয়ে দেয়। এই যে পেছনে যেই একটু প্রশস্ত এঁকেছি, দেখো গলবিল থেকে একটু প্রশস্ত করে এঁকেছি গ্রাসনালী, আর একটু প্রশস্ত করে দেই
একটু প্রশস্ত হবে, সেটা হচ্ছে গ্রাসনালী। এই জায়গাটা হচ্ছে গ্রাসনালী। এই গ্রাসনালী কি করে খাবারটাকে ক্রপে ঠেলে পাঠিয়ে দেয়। এই এই যে এতক্ষণ এই গ্রাসনালী পর্যন্ত ছিল কিন্তু একটু নলাকার অংশ, কিন্তু হঠাৎ করে এসে এটা দেখো প্রশস্ত হয়ে গেছে। এটা হচ্ছে ক্রপ। এবং আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্রপটা কিন্তু খাদ্য গ্রহণের জন্য, খাদ্য পরিপাকের জন্য ক্রপটা একটা ইম্পর্ট্যান্ট অংশ। আচ্ছা, ক্রপের মধ্যে খাবারটা সাময়িকভাবে জমা থাকে এবং ক্রপটা কীরকম দেখো, আমি হালকা একটু আঁকি। এই যে ক্রপটা হচ্ছে এইরকম কনিক্যাল ফ্লাক্সের মতন। হ্যাঁ, ক্রপের প্রাচীরটা, বাইরের দিকে প্রাচীরটা পাতলা, বাট ভিতরে পেশি বহুল থাকে ক্রপটা। এবং এই ক্রপের মধ্যে খাদ্যটা বেশ অনেকক্ষণ জমা হয় এবং ক্রপের মধ্যেই খাবারটা পরিপাক শুরু হয়। এরপরে চলে আসি গিজার্ডে। গিজার্ড, এই যে আমি একটু আগে যে কনিক্যাল ফ্লাক্সটা আঁকলাম, এভাবে করে আঁকলাম, এটা একটা সরু ছিদ্রের মাধ্যমে এসে গিজার্ডে উন্মুক্ত হয়। এই গিজার্ডের মধ্যে এসে, গিজার্ডের এই জায়গাটাতে কি থাকে দেখো, এখানে মেজেন্টেরন গিজার্ডের এই মাঝখানটাতে 6 জোড়া আঙ্গুলের মতন, এরকম দেখো আঙ্গুলের মতন অভিক্ষেপ থাকে। তার মধ্যে 3টা বাইরে থাকে, ওই 3টার অংশটা আবার ভিতরের দিকে থাকে। আমার নিচের দিকে যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এইটার অংশ না। তার মানে যেহেতু 6 জোড়া, সেই জন্য একটার অংশ বাইরের দিকে থাকে, একটার অংশ ভিতরের দিকে থাকে, আবার আরেকটার অংশ নিচের দিকে থাকে, ওইটার অংশ ভিতরের দিকে থাকে। তাহলে এইগুলি হচ্ছে হেপাটিক সিকা। 12টি আঙ্গুলের মতো 6 জোড়া হেপাটিক সিকা থাকে। এটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থির কাজ করে। পৌষ্টিক গ্রন্থির কাজ করে লালা গ্রন্থিও। এই হলো স্টোমোডিয়ামের অগ্রপৌষ্টিক নালীর অংশগুলোর নাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো অগ্রপৌষ্টিক নালীর অংশ কোনগুলো। এখন চলে আসি মেজেন্টেরন বা মধ্যপৌষ্টিক নালী। মেজেন্টেরনে আবার কোনো ভাগ নেই। হ্যাঁ, এটা মেজেন্টেরন একাই একটা অংশ। মেজেন্টেরন, আচ্ছা, মেজেন্টেরন গিজার্ডের পরে যে প্রশস্ত, হ্যাঁ একটু চাপা হয়ে আবার প্রশস্ত হয়ে গেছে, সেই অংশটা হচ্ছে মেজেন্টেরন। মেজেন্টেরনের মধ্যে ওই যে আমি পৌষ্টিক গ্রন্থি যখন বলেছিলাম, তখন বলেছিলাম মেজেন্টেরনের মধ্যে কি থাকে, অন্ত আবরণ। অন্ত আবরণ, হ্যাঁ, মেজেন্টেরনের নিজস্ব পেশিবহুল অন্ত আবরণ থাকে। এবং এই হেপাটিক সিকাগুলোর, মেজেন্টেরনের মধ্যে হেপাটিক সিকার বললাম যে অর্ধেকটা উপরের দিকে বের হয়ে থাকে, অর্ধেকটা আবার নিচের দিকে থাকে। সেই অভিক্ষেপগুলো এবং অন্ত আবরণ মিলে কতগুলো ভিলায়ের মতন অংশ তৈরি করে, এরকম ভিলায়ের মতন। হ্যাঁ, তোমরা যখন স্টমাক করবে তখন কিন্তু এই গুলো দেখতে পাবে, বা অন্যান্য যে অর্গানগুলো করবে তখন সেকশন করলে মাইক্রোস্কোপের নিচে ভিলাই দেখতে পাওয়া যায়। এই ভিলায়ের মতন থাকে, সেগুলো কি করে খাদ্যকে পরিপাক করতে সহায়তা করে। এবং এই অন্ত আবরণ থেকে নিঃস্রাবী পদার্থ বের হয়, যার মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকে। এই এনজাইমগুলো আমি একটু পরেই পড়াবো, যখন আমি খাদ্য পরিপাকটা পড়াবো তখন আমি প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে তোমাদেরকে আশা করি বুঝিয়ে দিতে পারবো। আচ্ছা, মেজেন্টেরন এবং কোলনের সংযোগস্থলে কিন্তু এই যে দেখো এখানে আমি এঁকেছি, আমি আরেকটু সবুজ দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। কতগুলো সুতার মতন লম্বা লম্বা নলাকার অংশ থাকে, যেটাকে আমি নাম বলেছি মালপিজিয়ান নালিকা। এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচনাঙ্গ। হ্যাঁ, প্রত্যেকটা আর্থ্রোপোডা প্রাণীর রেচনাঙ্গ হিসেবে এই মালপিজিয়ান নালিকা কাজ করে। এরপরে চলে আসি আমরা মেজেন্টেরনের বর্ণনাটা বলে ফেললাম। এখন চলে আসবে কি বাকি থাকে আর বলো তো, একটু মনে করে বলো তো দেখি কি থাকে। প্রক্টোডিয়াম। প্রক্টোডিয়াম থাকে না? আচ্ছা, প্রক্টোডিয়ামের অংশগুলিতে আসো, কি আছে, কি কি বাকি থাকে তোমরা বের করে ফেলতে পারবা ছবি দেখে। মালপিজিয়ান নালিকা পর্যন্ত বলে ফেলেছি, তাহলে বাকি থাকে কি? হ্যাঁ, ইলিয়াম থাকে, লিখলাম ইলিয়াম। তারপরে বলো তো, এরপরে হচ্ছে কোলন, নিজেরাও প্র্যাকটিস করে ফেলো। কোলন, তারপরে রেকটাম বা মলাশয়, এরপরে পায়ু বা অ্যানাস। তাহলে এই 4টা অংশ নিয়ে প্রক্টোডিয়াম বা পশ্চাৎপৌষ্টিক নালী গঠিত। তাহলে দেখো নিজেরাই কিন্তু আমি যে বলি সবসময়, কত ক্লাসে বলেছি, আজকের ক্লাসেও বলছি, যে ছবিটা যদি তুমি শিখে ফেলতে পারো, ছবি দেখে দেখে তুমি বর্ণনা বলতে পারবে। দেখো ছবি দেখে দেখে নিজেরাই বলতে পারবে যে মেজেন্টেরন কিছুটা চাপা হয়ে এসে আবার একটু প্রশস্ত হয়েছে, যার অগ্রভাগটা
চাপ সরু, এরপর পশ্চাৎ ভাগটাও সরু, মাঝখানে প্রশস্ত। এই অংশটা মেজেন্টেরনের এই অংশটার নাম হচ্ছে ইলিয়াম। এর প্রাচীর কিন্তু বেশ পুরু, হ্যাঁ, পেশিবহুল, কারণ তোমাদের ইলিয়ামের প্রাচীরও কিন্তু বেশ বেশ পুরু, কারণ এখানে খাদ্যটা শেষমেশ পরিপাক হওয়ার জন্য খাদ্যকে সংকোচন প্রসারণ হয় এই ইলিয়ামের পেশিগুলো, যার ফলে যে খাদ্য সারগুলো থাকে সেগুলো শোষিত হয়ে যায়। তারপরে দেখো এই ইলিয়ামের পরে একটা নলাকার অংশ, বাঁকা অংশ এঁকেছি, সেটার নাম কি? কোলন। এই কোলনের প্রাচীরও পুরু, কিন্তু জিনিসটা দেখতে সরু নলাকার, কিন্তু এর পুরু প্রাচীরযুক্ত। এখানেও কি হয়, খাদ্যের বাকি অংশ পানি, মল থেকে পানিটা শুষে কোষ গ্রহণ করে ফেলে। আচ্ছা, তারপরে চলে আসো একটু প্রশস্ত একটা অংশ, সেটা হচ্ছে রেকটাম বা মলাশয়। রেকটাম বা মলাশয়ে কি থাকে? 6টা রেকটাল গ্রন্থি থাকে, পেশিবহুল। আমি এই ছবিটার পরে, বর্ণনাটার পরে তোমাদের একটু রেকটামের ছবি, তোমাদের গিজার্ডের ছবিটা, তারপরে তোমাদের আমি পুরো পৌষ্টিকতন্ত্রের একটা ডায়াগ্রামেটিক ছবি আমি স্ক্রিনে দেখাবো। আগে একটু শেষ করে নিই এই জায়গাটা। রেকটামে পেশিবহুল এবং 6টা কি থাকে? রেকটাল মাসেল থাকে, 6টা অনুদৈর্ঘ্য পেশি রেকটাল মাসেল থাকে। সেই মাসেলের মাধ্যমে কি হয়, খাদ্যের সাথে বাকি যে খনিজ লবণ, অ্যামাইনো অ্যাসিড বা অন্যান্য যে পানি উপাদানগুলো থাকে সেগুলো শোষিত হয়ে যায়, আর অ্যানাস দিয়ে অপাচ্য অংশটা বের হয়ে যায়। এখানে একটু গিজার্ডের ক্ষেত্রে আমি যখন ছবিটা দেখাবো, দেখো আমি তোমাদেরকে এখন স্ক্রিনে একটা ছবি দেখাই, একটু দেখি। হ্যাঁ, এই যে একটা ছবি দেখো, এই ছবিটা একটু দেখো, আমি স্ক্রিনে দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে আমি যে পৌষ্টিকতন্ত্রটা এঁকেছি, হ্যাঁ, সেটারই একটা একটা ভিউ ছবি, একটা কালারফুল একটা ছবি। দেখো ওখানেও কিন্তু এই যে ছবির মধ্যে দেখো মুখছিদ্র, প্রিওরাল গহ্বর, গলবিল, ঘাসনালী, ক্রপ, হেপাটিক সিকাগুলো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, মালপিজের নালিকাগুলো দেখা যাচ্ছে, অ্যানাস, পায়ু। তোমরা নিশ্চয়ই এই ছবিটা দেখতে পাচ্ছ। এবং এরপরে আমি চলে যাই এরপরে আরেকটা ছবিতে, যেটা তোমাদেরকে স্ক্রিনে আমি দেখাবো। দেখো এখানে যে ছবিটা দেখাচ্ছে গিজার্ড, এই যে গিজার্ডের ছবিটায়, গিজার্ডে আমি একটু তোমাদেরকে আরেকটু বলি, হ্যাঁ, যেটা ছবিটার জন্য আমি তোমাদের তখন বর্ণনা করি। দেখো এই ছবিটা দেখছো, প্লাস সাথে আমি একটু আবার একটু এঁকেও দেখাই। দেখো এখানে যে এরকম দাঁতের মতন অংশ দেখতে পাচ্ছ না, এরকম আছে না ফুলের মতন? হ্যাঁ, তোমরা যে বোটানি যখন প্র্যাকটিক্যাল করবে তখন কিন্তু দেখবে সেকশন করলে এই টাইপের সেকশন দেখা যায়। এই গিজার্ডে কি থাকে? গিজার্ডে অনুদৈর্ঘ্য পেশির বলয় থাকে এবং 6টা দাঁত থাকে। এই যে 6টা দাঁত, তোমরা 6টা দাঁত দেখতে পাচ্ছ, এখানেও দেখাচ্ছে আমি একটু। 6টা দাঁত থাকে এবং দাঁতের পিছনে প্যাডগুলো থাকে। এই 6টা দাঁত এবং প্যাড, এই 6টা দাঁত এবং প্যাড যে এরকম করে করে থাকে, এবং নিচে যে প্যাডগুলো থাকে, অগ্রভাগে দাঁত থাকে, এবং আবার আরেকটা দাঁত এবং প্যাড থাকে, জোড়া লাগছে। এই মাঝখানে লুমেন থাকে, গহ্বর। এখানে অনেকগুলো ব্রিসেল বা সংবেদী রোম থাকে গিজার্ডে। এই সংবেদী রোমগুলো থাকার কারণে খাদ্যটা ছেকে ছেকে মেজেন্টেরনে চলে আসে। আর এই যে দাঁতগুলো থাকার কারণে কি হয়, খাদ্যটা আরো বেশি পিষ্ট হয়ে একদম মন্ডে পরিণত হয়ে যায়। কারণ এই যে অনুদৈর্ঘ্য পেশিটা ঘুরে, প্লাস দাঁতগুলো দিয়ে খাদ্যগুলোকে এরকম করে করে পিষ্ট করে। দেখবে যে অনেক সময় দেখবে যে তোমাদের বিভিন্ন যে খাওয়ার চ্যানেলগুলো আছে, ইংলিশ যে চ্যানেলগুলো, সেখানে দেখায় যে ওরা অনেক সময় দেখায় যে বাইরের কান্ট্রিগুলোতে কিভাবে বিস্কিট, বন এগুলো তৈরি করা হচ্ছে। ওখানে দেখায় যে ওরা বড় বড় মেশিনের মধ্যে এতগুলো নিয়ে নিয়ে আটা ময়দা একসাথে দিচ্ছে এবং মেশিনের সাহায্যে সেটাকে ঘুরছে। হ্যাঁ, ওই মেশিনের আগায় দেখবে কতগুলো এরকম ডান বাম কতগুলো এরকম লোহার মতন থাকে, যেটা দিয়ে কী করে ঘুরায়, আর আটার ময়ানটা খুব সুন্দর হয়ে যায়। ঠিক সেম ওয়েতে যখন খাদ্যটা গিজার্ডে আসবে তখন কী হবে, দাঁত প্যাডগুলো কী করবে এবং অনুদৈর্ঘ্য যে পেশির স্তরগুলো যে এইভাবে করে পেশির স্তরগুলো থাকবে, আমি ছবির পাশাপাশি একেও দেখাচ্ছি, এইগুলো কি করবে, এইভাবে করে ঘুরবে আর খাদ্যের সাথে খাদ্যকে ভালোভাবে মিক্সিং করে একদম মন্ডে পরিণত করবে। আর ব্রিসেলগুলো কি করবে, ছেকে ছেকে মেজেন্টেরনে খাবারটা নিয়ে আসবে। সাথে সাথে কিন্তু দেখো আমি কিন্তু পরিপাকটাও বলে ফেলছি, ঠিক আছে? তা আশা করি তোমাদের আমি যে এই পৌষ্টিকতন্ত্রের এগুলো পড়ালাম, অংশগুলো পড়ালাম, আর কোনো কনফিউশন নেই, প্রত্যেকটাই তোমরা বুঝতে পেরেছো। এখন আমি একটু পরিপাকটা, যদিও আমি বলে ফেলেছি পরিপাক, তারপরেও একটু এনজাইমগুলোর নাম বলার চেষ্টা করছি, কোন কোন এনজাইম দিয়ে কী কী কাজ হয় সেগুলো আমি একটু তোমাদের দেখাই। একটু লিখে লিখে বা তোমাদের একটু বর্ণনা সহকারে আমি বলার চেষ্টা করি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, পরিপাকে প্রথমে কি আসবে? হ্যাঁ, তাদের পরিপাক হতে গেলে কি লাগবে? প্রথমে কিন্তু খাবার লাগবে, তাই না?
খাদ্য ছাড়া পরিপাক হবে কি? তা আমি তো গত ক্লাসে কিন্তু বলে দিয়েছিলাম ঘাস ফড়িং কি খায়? ঘাস, লতাপাতা, কচি পাতা এগুলো খায়, তাই না? শস্য খায়। তারপর কি হবে? খাদ্য গ্রহণ। খাদ্যটা নির্বাচন করলো, তারপর তো সে খাদ্য গ্রহণ করবে। খাদ্য গ্রহণের জন্য তার মুখ্য পাঙ্গের সাহায্যে সে খাদ্যটা গ্রহণ করবে। সরি, তারপরে আসবে খাদ্যসার পরিপাক ও শোষণ। খাদ্যসার পরিপাক। আচ্ছা, এখানে এই যে খাদ্যসার পরিপাকটা, এখানে একটু তোমাদের বোঝার ব্যাপার আছে। সেটা হচ্ছে ক্রপে পরিপাক 3টা ভাগে বিভক্ত। 2 গিজার্ডে পরিপাক, 3 মেসেন্টেরনে পরিপাক। কি বোঝা যাচ্ছে? আশা করি বুঝতে পারছো তোমরা, কারণ আমি সব ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি। আচ্ছা, ক্রপে পরিপাক। খাবারটা যখন গলবিল থেকে ক্রপে চলে আসে, গলবিল পর্যন্ত কিন্তু খাদ্য পরিপাক হয় না, ক্রপে এসেই মূলত পরিপাকটা শুরু হয়। এই ক্রপে যখন খাবারটা আসে, ক্রপে কিছুক্ষণ সময় খাবারটা জমা থাকে, তারপরে লালা গ্রন্থির যে অ্যামাইলেজ, লালা গ্রন্থির এখানে আমি একটু মুছে দিই, তাহলে লিখে লিখে সুবিধা হবে তোমাদের মনে রাখতে। লালা গ্রন্থি থেকে আসবে অ্যামাইলেজ, অ্যামাইলেজ এনজাইম। আর আন্ত্রিক রস থেকে অ্যামাইলোলাইটিক এনজাইম কি করবে? দেখো, ইনভার্টেজ, ম্যালটেজ, ল্যাকটেজ, এই এনজাইমগুলোর প্রভাবে কি করবে? শর্করা জাতীয় খাদ্যকে কিসে পরিণত করবে? তোমরা তো জানো শর্করা জাতীয় খাদ্য ভাত খেলে সেটার পরিণতি কি হয়? শেষমেশ পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয়। কেন ডায়াবেটিস রোগীদের ভাত কম খেতে বলে, শর্করা কম খেতে বলে, চিনি মিষ্টি কম খেতে বলে? কারণ এগুলিতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, হ্যাঁ, এটা তো একদম কার্বোহাইড্রেট, প্রচুর পরিমাণে গ্লুকোজ উৎপন্ন হয়। সেজন্য কিন্তু ডায়াবেটিস রোগীদেরকে বলা হয় যে শর্করা কম খাবেন। হ্যাঁ, আমরা যারা ডায়াবেটিসের রোগী, আমিও ডায়াবেটিসের রোগী, আমরা ইচ্ছে করলেই চিনি দিয়ে চা খেতে পারি না, মজার মিষ্টি খেতে পারি না, প্রিমিয়ামের দোকানের মিষ্টি খেতে পারি না, ইচ্ছে করলে আমরা পোলাও, বিরিয়ানি এগুলি এত মজা লাগে, হ্যাঁ ম্যাডামের স্বাস্থ্য দেখেই তো বুঝছো, খেতে পছন্দ করি, তাই না? কিন্তু মন মতো খেতে পারি না। খাই না যে তা না, খাবার কি ছেড়ে দিব? খাবার ছেড়ে দিব না, কিন্তু পরিমিত খেতে হবে, না হলে ডায়াবেটিস রোগীদের যে কেন শর্করার ফলে কি হচ্ছে? গ্লুকোজ উৎপন্ন হবে। গ্লুকোজ উৎপন্ন হলেই কিন্তু কি হবে? আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, যেটা ডায়াবেটিস রোগীদের জন্য মারাত্মক। তাহলে এই যে দেখো, আমি শর্করার পরিপাকটা পড়ালাম। এখন চলে আসি, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যে প্রোটিন খাদ্য পরিপাক হবে সেটা হচ্ছে আন্ত্রিক রস থেকেই আসবে। আন্ত্রিক রস থেকে কি হবে? প্রোটিওলাইটিক। একটু কঠিন নাম, তাই না? আমারও একটু প্রথম কঠিন লেগেছে বাবা, তারপরে এগুলো আস্তে আস্তে করে আমরাও স্টাডি করতে হবে। হ্যাঁ, যত অধ্যাবসায় করবে তত তোমার নখদর্পণে আসবে। তাহলে প্রোটিওলাইটিক এনজাইমটা কি করবে? কিসে পরিণত করবে? প্রোটিন জাতীয় খাদ্যকে হ্যাঁ, প্রোটিন জাতীয় খাদ্যকে কিসে পরিণত করবে? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো, অনেককে আবার অ্যামিনো অ্যাসিড অনেক জায়গায় বলা হয়, অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে। কিন্তু কার প্রভাবে? এই যে আমি এখানে যেমন বললাম ইনভার্টেজ, ম্যালটেজ, ল্যাকটেজ, তাহলে এখানেও কিন্তু প্রভাব লাগবে, তাই না? কার প্রভাবে? এখানে কি আসবে? ট্রিপসিন। তারপরে আসবে কি? পেপটাইডেজ। তারপরে আসবে কি বলো? প্রোটিয়েজ। আচ্ছা,
তাহলে দেখো একটু আরেকটা কালি দিয়ে তোমাদের আমি মার্ক করে দেই, ট্রিপসিন, পেপটাইডেস, প্রোটিয়েস, এইগুলোর প্রভাবে প্রোটিওলাইটিক এনজাইমটা কি করবে, প্রোটিন জাতীয় এই যে ঘাসফড়িং যত আমিষ জাতীয় খাদ্যটা খাবে সেই খাবারটাকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে। কারণ প্রোটিন জাতীয় খাদ্যের মাছ মাংসের বা শুধু মাছ মাংস না, ডালও কিন্তু প্রোটিন, হ্যাঁ, এই প্রোটিন জাতীয় খাদ্যকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে। এখন একটা প্রশ্ন কিন্তু তোমাদের মনে নিশ্চয়ই জেগেছে যে ঘাসফড়িং তো ম্যাডাম বললো যে খায় হচ্ছে গাছ, লতা পাতা, শস্য, তাহলে এই প্রোটিন জাতীয় খাদ্য আসলো কোত্থেকে? এই যে একটু আগে আমি বললাম সব ধরনের ডাল কিন্তু, সয়াবিন, এগুলো কিন্তু প্রোটিন জাতীয় খাদ্য। তাহলে ঘাসফড়িং শস্য খাচ্ছে না, ডালের ক্ষেতের শস্য খেয়ে ফেলছে না, তাহলে এই যে ওখানকার যে পাতাগুলো যে খাচ্ছে সেখান থেকেও কিছুটা প্রোটিন আসে, তাহলে তার পরিণতি হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে। এরপর চলে আসি, এরপর রয়ে গেল চর্বি, তেল, চর্বি, ফ্যাট। সকল প্রাণীতে কিন্তু ফ্যাট আছে না? তাহলে ফ্যাট কি হতে হবে? পরিপাক হতে হবে। তাহলে লাইপোলাইটিক এনজাইম কি করবে? চর্বি জাতীয় খাদ্যকে, চর্বিকে কি করবে? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করবে। কঠিন লাগছে? খুব কঠিন লাগছে? হ্যাঁ, আমি আবার একটু রিভিউ দেই, তাহলেই দেখবে কঠিন লাগবে না। হ্যাঁ, ক্রপে পরিপাকে কি হবে? দেখো, কার্বোহাইড্রেটকে পরিপাক করবে কে? সেটা হচ্ছে অ্যামাইলেজ এনজাইম, এটা লালা গ্রন্থি থেকে বের হবে। আর আন্ত্রিক রস থেকে বের হবে অ্যামাইলেটিক এনজাইম। তারা কার প্রভাবে? ইনভার্টেজ, ম্যালটেজ, ল্যাকটেজ, এদের প্রভাবে শর্করাকে গ্লুকোজে পরিণত করবে। এরপর চলে আসি প্রোটিন জাতীয় খাদ্য। সেই প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করার জন্য লাগবে হচ্ছে লাইপোলাইটিক এনজাইম। এই লাইপোলাইটিক এনজাইম কি করবে? চর্বি জাতীয় খাদ্যকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে, এটা লাইপোলাইটিকটা হচ্ছে চর্বি জাতীয় খাদ্য, চর্বি জাতীয় খাদ্যকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারলে পরিণত করবে। আর প্রোটিন জাতীয় খাদ্যেরটা আমি মুছে ফেলেছি, মুখে আবার বলছি যে প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করার জন্য লাগবে প্রোটিওলাইটিক এনজাইম। কার সাহায্য নেবে? কার প্রভাব নেবে? ট্রিপসিন, পেপটাইডেস, প্রোটিয়েস, এদের সহায়তায় সে প্রোটিন জাতীয় খাদ্যকে কিসে পরিণত করবে? অ্যামাইনো অ্যাসিড। তাহলে শর্করা হচ্ছে গ্লুকোজে পরিণত হবে, প্রোটিন জাতীয় খাদ্য অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে এবং চর্বি ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত হবে। মনে থাকবে? আশা করি এখন মনে থাকবে। আচ্ছা, এরপর চলে আসি আমরা গিজার্ডে পরিপাক। এতক্ষণ কিন্তু আমরা ক্রপেই পরিপাক করলাম, হ্যাঁ, এবং ওদের পরিপাকটা কিন্তু ক্রপেই বেশি হয়, বেশিরভাগ পরিপাকটা ক্রপেই হয়ে যায়। এখন চলে আসি গিজার্ডে পরিপাক। গিজার্ডে পরিপাক, গিজার্ডে কিন্তু কোনো এনজাইম দ্বারা পরিপাক হয় না। গিজার্ড কি করে? তার যে দাঁত, একটু আগে যে আমি ছবি দেখালাম, তার যে দাঁত, তার যে প্যাড, এগুলোর সাহায্যে অনুদৈর্ঘ্য যে পেশি স্তরটা আছে সেটা দিয়ে কি করে যেই খাদ্যটা বাকি খাদ্যটা যেটা ক্রপ থেকে চলে আসলো গিজার্ডে, সেখানে কি করবে? সে ভালো করে পিষ্ট করবে, ভালো করে দিলাম গুটা গুটা গুটা, এরকম পিষ্ট করে সে কি করবে? মন্ডে পরিণত করে ফেলবে। মন্ডে পরিণত করে তার যে ব্রিসেলগুলো আমি বলেছি যে রেকটামে ওদের যে দাঁত এবং অনুদৈর্ঘ্য পেশি স্তর এবং লুমেনের মাঝখানে যে ব্রিসেলগুলো থাকে, সেই ব্রিসেলগুলোর সাহায্যে ছাঁকনির কাজ করবে, ছেঁকে ছেঁকে এই যে মেজেন্টেরন, এই মেজেন্টেরনে সে পাঠিয়ে দেবে। এখন আসি তাহলে 3 নম্বর ধাপ, মেজেন্টেরনে পরিপাক। মেজেন্টেরনে পরিপাক। আচ্ছা, মেজেন্টেরনে আমি কি বলেছিলাম? এই যে সিকাগুলো, হেপাটিক সিকাগুলো দিয়ে বলেছিলাম না যে হেপাটিক সিকা মেজেন্টেরনে থাকে। এই হেপাটিক সিকা এবং মেজেন্টেরনে যে হেপাটিক সিকাগুলো কি বলেছি যে ভিলাইয়ের মতন অংশ তৈরি করে ফেলে, মেজেন্টেরনে যে অন্ত আবরণ আছে সেই অন্ত আবরণের সাথে এই হেপাটিক সিকার বাকি অংশগুলো মিলে ভিলাইয়ের মতন তৈরি করে। সেখানেও কিন্তু ওই যে আমি একটু আগে লিখলাম অ্যামাইলোলাইটিক, কার? শর্করার। তারপর প্রোটিওলাইটিক, তারপরে লাইপোলাইটিক, এই 3 ধরনের এনজাইম কি করবে? শর্করা, প্রোটিন এবং চর্বি জাতীয় খাদ্যকে
পরিপাক করবে। এগুলোর কিন্তু আমি একদম ভালোভাবে বর্ণনা আমি ক্রপের সময় বলে দিয়েছি। এখানেও মেসেন্টেরনও এই এনজাইমগুলো কাজ করবে। এখন দেখো খাদ্য তো পরিপাক শেষ, মেসেন্টেরন পর্যন্ত পরিপাক হয়ে গেল। এখন কি হবে? খাদ্য সার শোষণ হতে হবে না, খাদ্য মেসেন্টেরন পর্যন্ত পরিপাক হয়ে গেল। এখন চলে আসবে খাদ্য সার শোষণ। খাদ্য সার শোষণ, শোষণ ও বর্জ্য নিষ্কাশন। একটু মুছে দেই জায়গাগুলো, তাহলে বোর্ডটা ক্লিয়ার লাগবে। হেজি হয়ে গেছে বোর্ডটা। আচ্ছা, তাহলে যে খাদ্য সার শোষণ এবং বর্জ্য নিষ্কাশন, দেখো মেসেন্টেরনে কিন্তু অর্ধেক খাদ্য সার শোষণ হয়ে যায়। হেপাটিক শিকা কি করে? খাদ্য সারগুলোকে শোষণ করে ফেলে। তারপরে মেসেন্টেরন থেকে যখন এই কোলনে আসবে, ইলিয়ামে আসবে, এই ইলিয়ামে কিন্তু ইলিয়ামের বর্ণনার সময় আমি একবার বলে দিয়েছি যে ইলিয়ামের প্রাচীরটা বেশ পুরু, পেশিবহুল এবং সংকোচন প্রসারণশীল। সেখানে কি করে খাদ্য থেকে আর যে বাকি খাদ্য সারগুলো থাকে সেগুলো শোষণ করে নেয়। নেওয়ার পরে কোলনে চলে আসবে। কোলনের প্রাচীরটাও পেশিবহুল। কোলনও কি করবে? কোলনও হচ্ছে বাকি যে খাদ্য সারটা থাকে, খাদ্য বস্তুটা থাকবে যেটা তার থেকে বাকি খাদ্য সার, সেখান থেকে যে অতিরিক্ত পানিটা থাকে সেটা শোষণ করে নেয়, নিয়ে বাকি অংশটাকে এই রেকটামে পাঠিয়ে দিবে। রেকটামে যে রেকটাল গ্রন্থি বলেছে 6টা থাকে, সেই রেকটাল গ্রন্থি কি করবে? অবশিষ্ট যেটুকু অ্যামাইনো অ্যাসিড, খনিজ লবণ বা আরও অন্যান্য উপাদান থাকে সেটা শোষণ করে নিয়ে বাকি যে ছাবার মতন অংশটা থাকবে, অপাচ্য অংশ, যেটাকে আর পরিপাক করা যাচ্ছে না, সেটা এই অ্যানাসের মাধ্যমে বাইরে নিষ্ক্রান্ত হয়ে যাবে। তাহলে দেখো খুব কি কঠিন, একটু পরিপাকের জায়গাটা একটু কঠিন, এটা আমিও স্বীকার করছি যে একটু এনজাইমগুলো মনে রাখতে হবে, বাট পৌষ্টিক তন্ত্র কিন্তু সহজ। ছবিটা যদি আঁকা শিখে ফেলো, এটা দেখে দেখে কোনটা প্রশস্ত, কোনটার মধ্যে হেপাটিক শিকা আছে, কোনটা একটু বাঁকানো, এগুলো তোমরা কোন জায়গাটাতে মালপিজের নালিকা আছে, এগুলো তোমরা বর্ণনা করে ফেলতে পারবে। তা আশা করি পৌষ্টিক তন্ত্রটা তোমাদের বুঝতে আর অসুবিধা নেই। হ্যাঁ, আমি চেষ্টা করেছি তোমাদেরকে ভেঙে 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 বোঝাতে। তো এখন এই ছবিটা মুছে দিয়ে চলো আমি এখন তোমাদের রক্ত সংবহনতন্ত্রে চলে যাব। আরেকটা কঠিন তন্ত্র। হ্যাঁ, জানি না আজকের সময়ের মধ্যে কতটুকু শেষ করতে পারবো, তারপরও এখন চেষ্টা করছি যতটুকু শেষ করতে পারি সেটা শেষ করে দিব। আচ্ছা, আমার হাতে আর খুব বেশি সময় নাই, মনে হয় আমি রক্ত সংবহনতন্ত্র সবটা শেষ করতে পারবো না। অসুবিধা নেই, যদি বেঁচে থাকি, আল্লাহ যদি সহায় হন, তাহলে আগামী ক্লাসে পরিবেশ পরিস্থিতি যদি ভালো থাকে আগামী ক্লাসে বাকিটা শেষ করবো। আর যদি এখন শেষ করতে পারি আলহামদুলিল্লাহ, খুবই ভালো। একটু সময় নিয়ে নিচ্ছি কারণ আমি প্রত্যেকটা ছবি আমি ইচ্ছে করলে তোমাদেরকে কিন্তু স্লাইড দেখিয়ে দেখিয়ে পড়াতে পারতাম, তাই না? তো স্লাইড দেখানো আর আমার কাছে মনে হয় যে তোমরা তো বইয়ের চিত্র তো তোমাদের সামনেই আছে, তো সেটা তো তোমরা বই দেখেই পড়ে ফেলতে পারো। আমি চাইছি যে তোমাদেরকে একটু হাতে এঁকে এঁকে প্রত্যেকটা একটু বর্ণনামূলকভাবে করতে। আচ্ছা, তারপরে আচ্ছা আচ্ছা এখন চলে যাই আমাদের বাকি ছবিতে। এখন আসো রক্ত সংবহন তন্ত্র, একটু দ্রুত আগাই। রক্ত সংবহন তন্ত্র। এই রক্ত সংবহন তন্ত্র পড়াতে গেলে তোমাদের কিন্তু দুটো টাইপ জানতে হবে। সেটা কি? বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, আরেকটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র। আচ্ছা, বদ্ধ হচ্ছে ক্লোজ টাইপ, মুক্ত হচ্ছে ওপেন টাইপ। হ্যাঁ, তাহলে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, এখানে দেখো বদ্ধ রক্ত সংবহন তন্ত্রে রক্ত সংবহন তন্ত্র মানেই তো রক্ত লাগবে, তাই না? আর কি লাগবে? হৃদযন্ত্র আছে তোমার, ধুক 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 করে। আচ্ছা, তারপর লাগবে হচ্ছে রক্তবাহিকা। আমি খুব বইয়ের আকারে সংজ্ঞাটা কঠিন করে পড়াবো না, দেখো আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। তাহলে দেখো এই বদ্ধ রক্ত সংবহনতন্ত্রের নিয়মটা কি? রক্ত হৃদযন্ত্র থেকে রক্তবাহিকায় যাবে, রক্তবাহিকা থেকে আবার হৃদযন্ত্রে আসবে। তাহলে এইভাবেই সার্কেল ঘুরতে থাকবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই বদ্ধ রক্ত সংবহনতন্ত্রে। হ্যাঁ, হৃদযন্ত্র থেকে রক্তবাহিকায় যাবে, রক্তবাহিকা থেকে আবার হৃদযন্ত্রে আসবে, এটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র।
মুক্ত রক্ত সংবহনতন্ত্রে আসি আমরা। আচ্ছা, বদ্ধ রক্ত সংবহন বলে নেই, যেমন তোমার বা আমার মানুষের রক্ত সংবহনতন্ত্র হচ্ছে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। এখন যদি আসি আমরা মুক্ত রক্ত সংবহন, ওপেন টাইপ, খোলা, মুক্ত মানে হচ্ছে খোলা, স্বাধীন, মুক্ত মানে স্বাধীন, তাহলে রক্ত থাকবে। রক্ত ছাড়া কি রক্ত সংবহন হবে? হবে না। তার কি লাগবে? সাথে লাগবে পৃষ্ঠীয় বাহিকা। পৃষ্ঠীয় বাহিকা। আর কি লাগবে? আর কি লাগবে? দেহ গহ্বর বা হিমোসিল। এখন এই টার্মটা একটু শোনা শোনা মনে হচ্ছে, তাই না? আমি প্রথম ক্লাসে হিমোসিল বলেছি। তাহলে দেখো, মুক্ত রক্ত সংবহন থেকে ওপেন টাইপ, হ্যাঁ, ল্যাকুনা ধরনের রক্ত সংবহনতন্ত্র বলা হয়ে থাকে। এরা কি করবে? রক্তটা পৃষ্ঠবাহিকায় আসবে, পৃষ্ঠবাহিকা থেকে দেহ গহ্বরে যাবে, আবার দেহ গহ্বর থেকে পৃষ্ঠবাহিকা যাবে। এখন এই পৃষ্ঠবাহিকার কিন্তু দুটো পার্ট, এটা আমি মুছে দেই। পৃষ্ঠবাহিকায় দুটো পার্ট, একটা হচ্ছে হৃদযন্ত্র বা হৃদ প্রকোষ্ঠ, আর একটা হচ্ছে অ্যাওট্রা। অ্যাওট্রা কিন্তু আবার দুই ধরনের, একটা হচ্ছে সম্মুখ আর একটা হচ্ছে পশ্চাৎ। তাহলে দেখো, এই রক্ত পৃষ্ঠবাহিকা যাবে, পৃষ্ঠবাহিকা থেকে রক্তপূর্ণ দেহ গহ্বরে যাবে, আবার রক্তপূর্ণ দেহ গহ্বর থেকে পৃষ্ঠবাহিকায় আসবে। এই পৃষ্ঠবাহিকাটা দু ধরনের, দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে হৃদযন্ত্র আর একটা হচ্ছে অ্যাওট্রা। অ্যাওট্রা আবার দুটো ভাগে বিভক্ত, সম্মুখ অ্যাওট্রা, পশ্চাৎ অ্যাওট্রা। তাহলে আশা করি তোমরা বদ্ধ রক্ত সংবহনতন্ত্র এবং মুক্ত রক্ত সংবহনতন্ত্রের মোটামুটি সংজ্ঞাটা বা টাইপটা বুঝতে পেরেছো, বেসিকটা বুঝতে পেরেছো। কারণ এটা কিন্তু তোমাদের দুটোর পার্থক্য আসে, মুক্ত রক্ত সংবহনতন্ত্র এবং বদ্ধ রক্ত সংবহনতন্ত্রের পার্থক্যটা আসে। এখন চলে যাই মেইন রক্ত সংবহনতন্ত্রে। একটু দ্রুত আগাই, দেখি অন্তত পক্ষে রক্ত সংবহনতন্ত্র যদি অর্ধেকটাও তোমাদের শেষ করে দিতে পারি আজকে। কারণ তোমাদের কিন্তু আবার সিটি পরীক্ষা চলে আসতেছে। একটা সিটি পরীক্ষা তোমরা দিয়ে ফেলেছো, হ্যাঁ, আরেকটা সিটি পরীক্ষা চলে আসবে খুব তাড়াতাড়ি। আচ্ছা, এখন দেখো, এদের যে রক্ত সংবহনতন্ত্রকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হিমোসিল, রক্ত বা হিমোলিম্ফ, রক্ত বা হিমোলিম্ফ। তারপরে আসে পৃষ্ঠীয় বাহিকা। আচ্ছা, হিমোসিল, হিমোসিল কি? এদের রক্তপূর্ণ দেহ গহ্বরকে বলা হয় হিমোসিল। এবং এই রক্তপূর্ণ দেহ গহ্বর এইটা ভ্রূণীয় মেসোডার্মাল পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে না তাদের, এবং এদের যে দেহ গহ্বরটা সেটা রক্ত দ্বারা পূর্ণ থাকে। আর এই হিমোসিলের মধ্যে দুটো পর্দা থাকে, একটা হচ্ছে পৃষ্ঠীয় পর্দা আর একটা হচ্ছে অঙ্কীয় পর্দা। পৃষ্ঠীয় পর্দা, অঙ্কীয় পর্দা। এই পৃষ্ঠীয় পর্দা, অঙ্কীয় পর্দা কি করে? হিমোসিলকে তিনটা সাইনাসে ভাগ করে। সে সাইনাসের নামগুলি আমরা একটু জানি। কি কি সাইনাস? দেখো, এই জায়গাটা একটু মুছে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে পৃষ্ঠীয় পর্দা এবং অঙ্কীয় পর্দার মাধ্যমে হিমোসিল তিনটা সাইনাসে বিভক্ত হয়। একটা হচ্ছে পেরিভিসেরাল সাইনাস, দুই, প্রথমেই দেই, একটু ভুল হয়ে গেল, পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস। আচ্ছা, এই তিনটা সাইনাসে, এই দুটো পর্দার মাধ্যমে তাদের হিমোসিলটা তিনটা সাইনাসে বিভক্ত হয়। হিমোসিল কি করে? হিমোসিল কিন্তু দেহের অঙ্গগুলোকে, উদরে যেহেতু হিমোসিল থাকে সেজন্য হিমোসিল দেহের অঙ্গগুলোকে ধারণ করে। এই যে রক্ত সংবহনতন্ত্র, তারপর পরিপাক পুষ্টিকতন্ত্র, পড়ালাম রেচনতন্ত্র, এগুলোকে ধারণ করে। এছাড়াও বিভিন্ন খাদ্যসার
বহনেও তারা সহায়তা করে থাকে, এছাড়া রক্ত পরিবহনে সহায়তা করে, যেটা হচ্ছে মেইন। এরপর চলে আসি আমরা রক্ত বা হিমোলিম্ফ। হ্যাঁ, একটু আগে আমি 2 নম্বরে লিখেছি, হ্যাঁ, রক্ত হিমোলিম্ফ, রক্ত বা হিমোলিম্ফ। আচ্ছা, তো আজকে আর সময় নেই, আমি শেষ করতে পারলাম না, তোমাদের সময় শেষ হয়ে গেছে। এরপরে হয়তো তোমাদের আরেকটা ক্লাস থাকতে পারে। তো আজকে এই পর্যন্তই। আমি আগামী ক্লাসে রক্ত সংবহনতন্ত্রের বাকিটা শেষ করে দিব ইনশাল্লাহ, এবং আমি এই দুটোর উপরে তোমাদের সৃজনশীল প্রশ্ন দিব, দিয়ে তোমরা বাসায় চেষ্টা করবে যে তোমরা কতটুকু পারো। প্র্যাকটিস করলেই বুঝতে পারবে যে কোন প্রশ্নটা কতটুকু লিখতে হবে। তার আগে আমি একটু দুটো উত্তর দিয়ে নেই। সেটা হলো, তোমরা অনেকেই প্রশ্ন করেছো, আমি দেখেছি গত ক্লাসে, ওমাটিরিয়া কি? হ্যাঁ, ওমাটিরিয়া হচ্ছে পুঞ্জাক্ষীর একক। পুঞ্জাক্ষী যে পড়িয়েছিলাম, পুঞ্জাক্ষীর মধ্যে অসংখ্য ওমাটিরিয়া থাকে, এবং এই এক একটা ওমাটিরিয়া কি করে প্রতিবিম্ব তৈরি করে। তো ওমাটিরিয়ার পুঞ্জাক্ষীর একক হচ্ছে ওমাটিরিয়া। এটা আমি যখন তোমাদের দর্শন কৌশল পড়াবো তখন বিশদভাবে পড়াবো, ঠিক আছে? আর তোমরা আবার অনেকে দিয়েছো যে অ্যান্টেনার কাজ কি। আমি কিন্তু অ্যান্টেনার ক্লাস গত ক্লাসে বলে দিয়েছি যে অ্যান্টেনার কাজ কি। সেটা স্পর্শ গ্রহণ করে, তাপমাত্রা গ্রহণ করতে পারে, না সেন্স অর্গান হিসেবে কাজ করে। হ্যাঁ, অ্যান্টেনার কাজ, অনেকগুলো কাজ আমি তোমাদেরকে স্পর্শ নিতে পারে। হ্যাঁ, তাহলে এই কাজগুলো তোমরা যদি ক্লাসটা যদি দেখো, গত ক্লাসটা যারা দেরি করেছো তারা হয়তো বা এই প্রশ্নটা করেছো, তারা আবার ক্লাসটা রিভিউ দেখবে, তাহলেই তোমাদের অ্যান্সারগুলো হয়ে যাবে। তা আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে এবং তোমাদেরকে সুস্থ সবল রাখে। আর তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সেটা হচ্ছে আমার প্রথম ক্লাসের পরে তোমরা আলহামদুলিল্লাহ আমাকে অনেক অনেক শ্রদ্ধা জানিয়েছো, অনেক অনেক ভালোবাসা দিয়েছো মেসেজের মাধ্যমে, সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবে আমি যেন আবার সামনের সপ্তাহে সুস্থভাবে তোমাদের ক্লাস নিতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।